হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কিন্তু আমি আয়াজের কথা শুনে আমার সন্তানকে খুন করলাম। সত্যি আমি খুনি? হ্যাঁ, আল্লাহ আমাকে শাস্তি দাও। আমার সন্তানকে হত্যা করেছি। আয়াজ, তোকে আমি ছাড়বো না। অনেক ক্ষতি হয়েছে আদ্রতা তোমার। যেখানে থেকো ভালো থেকো। আমি তোকে হারাতে চাইনি আদ্রতা, সত্যি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তোমার ভাই আমার পৃথিবীকে মেরে ফেললো। তবে কোথায় গেলে যাও? আজ প্রতিশোধ নেওয়া হলো মা। তোমার আরেকটা কথা পূরণ করা বাকি। আমি বিয়ে করব তোমার পছন্দের ঈশাকে। মা, ও মা, ঘুম ভেঙেছে তোমার? জানো মা, তোমার জন্য আমি না খেয়ে আছি, তুমি খাইয়ে দাও আমায়। আচ্ছা আসো, তোমার নাম কি বাবু? মা, তুমি আমার নাম জানো না? দাদু তাহলে ঠিক বলেছে, তোমার কিছুই মনে নেই। ও ঠিকই, আমার মনে নেই। আচ্ছা আমি তোমাকে বাবু বলবো, সোনা বাবু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, যাই দাদু কি করছে দেখে আসি। আচ্ছা যাও। বলতেই দৌড়ে চলে গেল। আচ্ছা আমি ঠিক কোথায় কিছু ভাবতে পারছি না। আচ্ছা আবার কি ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে? তুমি নেই, কোথাও তুমি নেই। গোধূলিতে হেঁটে মিশেছ অন্ধকারে, অথচ পাজর প্রকোষ্ঠে গভীর বেদনা ধ্বনিটির বারবার হয় প্রতিধ্বনি। ফিরে ফিরে আসে চেনা কণ্ঠস্বর, অনুভূতির ইন্ধনে কথা জলকেলি। তুমি নেই, অথচ দীর্ঘ আলাপচারিতায় স্মৃতির ঠোকাঠুকি, স্পর্শের আমেজে বুঝে থাকে চোখ নিরিবিলি নিশ্চুপ। তুমুল ঝড়ে বিধ্বস্ত বৃক্ষ বনস্থলী, ফার হয় আকাশ, কালো রাজহাঁস হাওয়ার তীব্র বিরোধে প্রতিকূলে আছড়ে পড়ে গাংচিল, বন্দরে ভেড়ে না জাহাজ। তুমি নেই, অথচ তুমি ঝড়ের পূর্বাভাস। আচ্ছা আজ শুনতেই হবে আমি এখানে কেন এলাম। আমি তো রাস্তার ধারে ছিলাম, মাথা ঘুরে উঠল, তারপর চোখ খুলে দেখি এখানে। কিছুক্ষণ পর মহিলাটি ভেতরে ট্রেতে কিছু খাবার নিয়ে আসলো। আমি তাকে বললাম আমি এখানে কেন, আর বাচ্চাটি কে? আচ্ছা মা, তুমি আগে খেয়ে নাও, তারপর বসে তুমি আমাকে মা বলতে পারো। খাওয়া শেষে সেই মহিলা বলতে শুরু করলো, জানো মা, অনেক সুখের সংসার ছিল আমার। একটা ঝড় এসে সব ভেঙে যায়। আমার সাজানো সংসার, 2 ছেলে 1 মেয়ে ও বৌমা সহ ছিল আমরা সাজানো সংসার। গত 2 বছর আগে আমরা সবাই পরিবার সহ গ্রামে যাই, কিন্তু হঠাৎ এক কাজে বড় ছেলে ও বৌমা দুজনে চলে আসে বাড়ি। নাতি আর নেওটা তাই থেকে গেল। ছোট ছেলের বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ওর ফোন আসে। সিটি হাসপাতাল থেকে কে যেন আমার সন্তান দুটোকে মেরে ফেলেছে। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ছোট ছেলের নাতি সহ তাড়াতাড়ি ছুটে আসলাম। এসে দিয়ে আমার বাচ্চা দুটো শুয়ে আছে সাদা কাপড়ের মাঝে। আমি বিলাপ করে তো আর ঠিকই হবে না, তাই সেই থেকে লুকিয়ে কাঁদি। সাবি তো তিশানের সামনে তো নয়। জানো মা, সেই থেকে গ্রামে যায় না, কারণ আরো আগে একবার স্বামী হারিয়েছে। জীবনে সবসময় দুঃখ আছে, আর আমাকে মা ডাকছে কেন? আমি সেটা বুঝতে পারছি না। মা জান ও সাবিতকে বাবা ডাকে। সবসময় সিনেমা দেখে পেকে গেছে। সাবিত কাল রাতে তোমাকে কোলে নিয়ে এসেছে, তাই তারপর তোমার চেহারার সাথে মিল আছে বড় বৌমার সাথে, তাই ছবিতে দেখে তোমার সাথে মিশিয়ে নিয়েছে। আপনি কত ভালো একজন মানুষ। আমার মা, সেও তো আমার মা। তিনি তো আমাকে আপদ মনে করে বিদায় করেছেন, আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। এভাবে বলো না মা, তোমার মাও হয়তো কোনো কিছুর জন্য বাধ্য হয়েছে। একটা মেয়ে অন্য কিছুতে যতটা খারাপ হোক না কেন, কোনো মা হিসেবে খারাপ নয়। সত্যি কি তাই? তবে আমি কেন বাঁচাতে পারিনি আমার অনাগত সন্তানকে? কি বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে, সব খুলে বলো। জানো তো মা, আল্লাহ তাআলা তো যা করেন সবার ভালোর জন্যই করেন। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে শুনুন আমার কাহিনী। যা ছিল স্বচ্ছ কাচের সংসার। তারপর একে একে সমস্ত ঘটনাবলী খুলে বলল। আদ্রতার জীবনে ঘটে যাওয়া কাছের সংসারের মতো ঝরঝর করে ঝরে পড়া ওই মহিলা ছাড়াও আরো একজন এই গল্পটা শুনেছিল, দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানো মা, জীবন যুদ্ধ ঘোষণা করে জিততে হবে। আমার মতে তুমি হচ্ছ জয়ী।
তোমাকে আমার সাথে থাকতে হবে। আমার একটা চাকরির দরকার। বেঁচে থাকার জন্য আমার সব থেকে বড় লড়াইয়ে একটা। আমি দেখিয়ে দেব কালো মেয়েরাও মানুষ। কালো মানুষেরা সমাজে হেলার জন্য নয়। আমি হতে চাই বেগম রোকেয়ার আদর্শের অনুসারী, হতে চাই কাজী নজরুল ইসলামের সেই দীপ্তিময়ী। আমি হতে চাই নবীনদের সহযাত্রী। শোনো মেয়ে, আমার অফিসে তোমার চাকরি হবে, কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে চাকরি অর্জন করে নিতে হবে। আমার ছেলেটা কিন্তু খুব কড়া ধাঁচের। ঠিক আছে মা, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করতে চাই। এখন থেকে নিজের পৃথিবীটা নিজেই আল্লাহর ইচ্ছায় গড়তে চাই। আচ্ছা ঠিক আছে মা, অনেক গল্প করা হলো। তুমি যে সুস্থ অসুস্থ হও, তারপর সব হবে। আগে বিশ্রাম নাও। আচ্ছা মা, তিশানকে একটু পাঠিয়ে দেন। মা চলে গেল। আমি আবারও গভীর ভাবনায় পড়ে গেলাম। আমার জীবন এত জটিলতায় ভরা কেন? কে দেবে এর উত্তর? আল্লাহ হয়তো অদৃষ্টে ভালো কিছু রেখেছেন। আচ্ছা, বাবু সোনা কি এখন গল্প শুনবে? না মা, বাবু সোনা এখন মাকে জড়িয়ে ধরিয়ে ঘুমাবে। তিশানের ঘুম পাচ্ছে। আচ্ছা, তিশান সোনা আমার সাথে ঘুমাবে। তিশান আমাকে জড়িয়ে ধরে এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। আমিও ঘুমিয়েছি, কেউ ডাকেনি। রাতের খাবার খেয়ে আমি শুধু বিছানায় এসেছি। একটা ছবি দেওয়ালে রেখে কেমন যেন চেনা চেনা লাগছে। এই ছবিটি আদনানের মতো লাগছে। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? উত্তর দিবে কে? আদনান আসবে কেন? মা তো তার ছেলের নাম বলল সাবিত। খেতে যাওয়ার আগে তো এই ছবিটি ছিল না। তাহলে কে রাখলো? যাকে, সে চিন্তা করে মাথা খারাপ করার প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ি। হয়তো নতুন ভোরের আগমনে জীবন হবে সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো কেউ একজন ছিল। বারবার কি হচ্ছে? এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে। ভালো লাগছে না। মাকে বলে আজ কাজে যোগ দেব। আমি যথেষ্ট সুস্থ এখন। নাস্তার টেবিলে সাবিত সহ সবাই নাস্তা করতে বসেছে। তখন মা সাবিতকে বলল, সাবিত, তোর অফিসে কি কোনো পোস্ট খালি আছে? আছে মা, আমার বিয়ের পদ খালি আছে। আগের বিয়ে হওয়ার পর থেকে পদশূন্য ঘোষণা আছে। কেন মা, তুমি তো অফিসের কাজে রিটায়ার্ড করার পর থেকে কথা বলো না? আদ্রতা মা, একে একটা চাকরির জন্য অসাধারণ প্রতিভা আছে মেয়েটার ভেতর। মা, হুট করে কি কাউকে চাকরি দেওয়া যায়? যত প্রতিভাই থাকুক না কেন। আমি কি একবারও বলেছি সেটা? ও ওর যোগ্যতা দিয়ে কাজ করবে। তাহলে ওকে পাঠিয়ে দিবে। অফিসে আজ পরীক্ষা নেওয়া হবে, আর যা রূপ তা দেখিয়ে তো কাউকে ভুলাতে পারবে না। আমি আর চুপ থাকতে পারলাম না, বলেই ফেললাম, আচ্ছা, রূপ দিয়ে কি এর আগে যে পিএ ছিল তিনি আপনার মন ভুলিয়েছিল? তা কেন হবে? আর অন্যা আপু হয় আমার। তোমাকে তো দেখে আমার কেমন লাগছে। আরে মিস্টার, যেদিন আপনার চুলে পাক ধরবে সেদিন এই কালো চুলের জন্য কান্নাকাটি করা হবে। উফ, তোর কথা বলা বন্ধ কর। আমিও আজ ইন্টারভিউয়ে থাকবো। যা সাবিত, আমি আদ্রতা ও দাদুভাই একসাথে আসছি। গাড়ি যেন তুমি ড্রাইভ না করো। ড্রাইভার নিয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, যাও। আমি ড্রাইভার নিয়ে যাব। আমি উপরে গেলাম চেঞ্জ করতে, আর ভাবতে লাগলাম যে কালো বর্ণের মানুষের আবার অপমান বোধ। যাকগে, আমার কি মেরুদণ্ড বাঁকালে চলবে না। আমাকে লক্ষ্য করে প্রস্তুত হতে হবে সমগ্র কালো বর্ণের মানুষের হয়ে। আদ্রতা ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে। তাকে নিয়ে সবাই বিরূপ মন্তব্য করছে। তাদের কথা গায়ে মাখছে না আদ্রতা। ঠিক এমন সময় আদ্রতা জান্নাত আলো নামে কল করে। আদ্রতা উঠে দাঁড়িয়ে যায়। একজন বলে ফেলল, দেখতে ঠিক একেবারে আলোর মতো। বলে সবাই হাসিতে ফেটে পড়ল। আদ্রতা কিছু না বলে ভেতরে যাচ্ছে। আসতে পারি স্যার? ইয়েস, কাম। এখানে বাংলা চলবে না, ইংরেজি ভাষার সাথে অ্যাক্টিভ হতে হবে। আমি দুঃখিত স্যার, আমি অপ্রয়োজনীয় ইংরেজি বলি না। তা বললে তো হবে না, এখানে ইংরেজিতে আমার সাথে কথা বলতে হবে। স্যার, আপনি কি বাংলায় মূর্খ? আপনি ইতিহাস জানেন না? ইতিহাসের সোনালী অধ্যায় খুললেই দেখতে পাবেন। মা গো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই স্লোগান দিয়ে বাংলার দামাল ছেলেরা সেদিন রক্ত দিয়ে আল্লাহর রহমতে অর্জিত করেছে আমার মায়ের ভাষা, যা আজ আন্তর্জাতিকভাবে মায়ের ভাষায় স্বীকৃত। তো মিস আদ্রিতা, এখানে আপনি কি পরীক্ষা দিতে এসেছেন? জি ম্যাম, অবশ্যই পরীক্ষা দিতে এসেছি। যাও তো এখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। বেয়ারা, বেয়ারা, ম্যামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো।
আচ্ছা আদ্রিতা, তুমি এই অফিসে জব পেলে, বাইরে কর্মীরা আন্দোলন গড়ে তুললো, তখন তুমি কি ভূমিকা নেবে? ম্যাম, সর্বপ্রথম স্যারের সাথে আলোচনা করে আন্দোলনকারীদের সাথে বসবো। তারপর তাদের দাবি শুনে তাদের দাবি স্যারের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে তাদের বোঝাবো যে আন্দোলন করলে তাদের ক্ষতি প্লাস কোম্পানির রেপুটেশন নষ্ট। আচ্ছা, আমার প্রশ্ন শেষ। সাবিত, তোর প্রশ্ন থাকলে তুই করতে পারিস। আচ্ছা, এই যে এখানে 3টা পোশাক আছে, এর মধ্যে বর্তমান সময়ে কোনটি বেশি প্রচলন হবে? স্যার, এই যে হালকা ইউনিক সফট ডিজাইন শার্ট আছে, তা চলবে বেশি, কারণ শীতের সময় শেষ, হালকা গরম শুরু হয়েছে, তাই এটা বেশি চলবে। আচ্ছা, তুমি যাও, তোমার রেজাল্ট পৌঁছে যাবে। আমি তোকে বলেছিলাম যে ওর ভেতরে প্রতিভা আছে। তবে ভাষার ধরন ভালো না, তবে সিলেক্ট হয়েছে। বাইরে বের হয়ে বসে আছে আদ্রতা। এমন সময় সবাই তাকিয়ে আছে, যেন এলিয়েন দেখছে। আদ্রতা ইগনোর করলো, আর কারো কথা সে কানে নেবে না। জীবনে চলার পথে বাধাকে কাটিয়ে উঠতে হবে, ইনশাআল্লাহ সে পারবে। এর মধ্যে মা বেরিয়ে আসলেন, বললেন, চল আদ্রিতা, কাল থেকে তোমাকে কাজ করতে হবে। বাড়ি চলে আসলো আদ্রতা। বাবার একাকিত্ব কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। এভাবেই পুরো দিন কাটলো। সন্ধ্যাবেলায় একটা কালো শাড়ি পরে ড্রয়িং রুমে আসলো। সে দেখতে কালো, তবুও কালোতে যেন কালো কুমারী লাগছে। একজন দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। আদ্রতা মাকে বলল, মা, আজ রাতের খাবার আমি তৈরি করি। মা শুধু বলল, পারবি তো? পারবো বলেই রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে কফি চাইলো সাবিত। আমি কফি করে দিলাম। টাকি মাছ দিয়ে লাউ, শুটকি ভর্তা, পাট শাকের ঝোল ও কিছু সালাদ তৈরি করে ফেললাম। রাতের বেলায় সবাইকে খেতে দিলাম। আমাকে বসতে বলেছিল, আমি বললাম পরে খাবো। মা শুধু বলল খুব সুস্বাদু হয়েছে, কিন্তু এই বেটা বজ্জাতের হাড্ডি চ্যাপা শুটকি একবার বলল না যে ভালো হয়েছে। কেমন হয়েছে, কেমন খেয়ে গট গট করে চলে গেল। আমার তাতে কি, আমিও খেয়ে নিলাম। খেয়েই উপরে চলে গেলাম। একটা পান চিবোতে চিবোতে বসে গুনগুন করে গান করছিলাম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এমন সময় মনে হলো দরজার ওপাশে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি কেউ নেই। আমার এমন কেন মনে হচ্ছে? ইস, সময়টা যে কবে আমার অনুকূলে আসবে। নিঃসঙ্গ জীবনে সময়কেও 1 সেকেন্ড ঘন্টার মতো মনে হয়। শুয়ে পড়লাম। বেশি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাস্তা তৈরি করলাম। তারপর গিয়ে গোসল করে অফিসের জন্য তৈরি হলাম। নিচে গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। মা আমাকে খুব করে বকে দিল। আমি মুচকি হাসলাম। হেসে বললাম আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। আর কেউ কিচ্ছু বলল না। সবাই নাস্তা করে নিল। আমি মাকে বলে বেরিয়ে গেলাম। যদিও গাড়ি নিয়ে যেতে বলেছিল, তবে আমি নেইনি। আধা ঘন্টা পরে অফিসে পৌঁছে গেলাম। স্যারের যাবতীয় ফাইল বুঝে নিলাম। তারপর কাজ শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার এসে গেলেন। আমার ডাক পড়লো। আমি গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিনি বললেন, এই কালো শাড়ি ছাড়া কি অন্য শাড়ি নেই? আমি বললাম আছে, তবে সেগুলি শরীরের রং কালোর সাথে যায় না, তাই স্যার কালো রংটাই পরি। ইস, মহান কাজ করেন। আমি যে খুন হয়ে যাচ্ছি তা দেখতে পান না। মহারানী ওনার ইচ্ছেতেই চলবে। স্যার কি বলছেন, স্পষ্ট করে বলুন। না, কিছু না, যাও তোমার কাজে। আদ্রতা চলে গেল। আদ্রতা, তোমায় আরেকবার পেয়েছি, এবার আর হারাতে দেব না। আগেরবার হারিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। তোমার জন্য অপেক্ষা করলাম কত বসন্ত, তোমার জন্য অপেক্ষা করলাম কত নিশীথ, তোমার জন্য অপেক্ষা করলাম কত দিন, তোমার জন্য অপেক্ষা করলাম কত প্রহর। আর দূরে থাকতে দেব না। তোমার ইদ্যত শেষ হলে তোমাকে আমার আপন করে নেব। আচ্ছা আদ্রতা, তোমার কি আমাকে মনে আছে? ছোটবেলা তোমার চুল ধরে টেনে ফেলে দিতাম। তুমি ক্লাস 1, আমি 5-এ। তখন প্রতিদিন স্কুল ছুটির পর তুমি বসে থাকতে, কখন আমি তোমাকে চকলেট দেব। সব কি সেই ছোটবেলায় অপমানে ভুলে গেছো?
সেদিন তো অনিচ্ছা সত্ত্বেও অপমান করতে বাধ্য হয়েছিলাম। ওই যে ভুল করে যাই ভালোবেসেছিলাম, সেদিন যদি আয়াজ তোমাকে জড়িয়ে না ধরতো তবে আমি তোমাকে মারতাম না, তুমিও আমার থেকে দূরে যেতে না। এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। আচ্ছা, আমার বলা কবিতাগুলো কি এখনো মনে পড়ে তোমার? এই রঙিন চুড়িগুলো রেখে দিও, হয়তো আমার স্মৃতি হয়ে থাকবে যেদিন আমি হারিয়ে যাব। আমার সাথে বোনা স্বপ্নগুলো নিজের মাঝেই রেখো। মনে করো সেদিন হারিয়ে আমি যাব, যেদিন এই বসন্তের কাটানোর সময় হয়ে রবে মধুময়, রবে অমলিন, স্মৃতিময় করে রেখো চিরদিন। হয়তো তোমার বন্ধু হয়ে নয়, পুরক হয়ে রব পাশে সবসময়। এই কবিতাটি কি মনে পড়ে? আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, আদনান ও সাবিত দুজনেই কি এক, নাকি আলাদা আলাদা ব্যক্তিত্ব? কেন এমন ধোঁয়াশায় আছি আমি? ভালো লাগছে না। এই কাচের সংসারে কতদিন অভিনয় করব আর? জীবনের প্রথম ঝড় থেমে গেল, তারপর অনেক ঝড় উঠেছে, ঢেউ উঠেছে, ভাঙচুর হয়েছে, তবুও দাঁড়িয়ে আছি। আর ভেঙে পড়া যাবে না। এবার সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে। অফিস থেকে ফিরে সবার জন্য রান্না করলাম। আমি খেয়ে মাকে বলে রুমে চলে আসলাম। হয়তো আজ ঘুম আসবে না, হয়তো স্মৃতি বিজড়িত আরেকটি নির্ঘুম রাত কাটবে। আচ্ছা, আয়েশ সাহেব ঠিক আছে? ওপার থেকে কি বলছে তা শোনা যায় না। আগে না হয় অন্য সব তথ্য দিত, এখন নতুন একজন এসেছে, খুব কাজের মনে হয়। সরি আজ স্যার, ওনাকে কেন যাবে না? অন্য আব্বুকে তাড়াহুড়ো করে বিয়ে না করলে হতো। আচ্ছা, আমি যতটা জানতে পারি জানাবো, কারণ আমিও চাই এই কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। তো ওই কথাই রইল। ওপার থেকে কি বলছে তা শোনা যায় না। কথা শেষ হতেই আমি লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো স্যারের কেবিনে। আসতে পারি স্যার? আসুন। আচ্ছা, আপনি এই ফাইলটি একটু ঠিক করে দেখেন, এটাতে গত 3 মাসের কয়েকটি ঝামেলার কথা বলা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে বলেই ফাইল নিয়ে আমার কেবিনে বসে পড়লাম। কাজটা শেষ করে স্যারের অনুমতি নিয়ে তার রুমে গেলাম। ফাইল দেখা শেষ এত তাড়াতাড়ি? জি স্যার, আর কয়েকটা কথা ছিল। বলেন, কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনার কি কোনো শত্রু আছে? বা আপনি কি জানেন যে কোন টেন্ডার আপনি পাবেন তবুও পান না? আছে, আয়াজ নামে এক ব্যক্তি। কিন্তু হঠাৎ এই কথাগুলো কেন উঠছে? কোনো সমস্যা আছে? স্যার, সামনের প্রজেক্ট আমি যাদের রাখবো তাদের দ্বারা কাজ পরিচালিত করব, তারপর ফলাফল দেখুন কি হয়। হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? এর ভেতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। জি স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আয়াজ নামের সেই ব্যক্তির ছবি দেখতে পারি? আচ্ছা, এই দেখো। বলে ছবি আমার দিকে এগিয়ে দিল। আমি ছবি দেখে অবাক হয়ে গেলাম। এই শয়তান কি আমার পিছু ছাড়ছে না? তবে সময় এসে গেছে ওকে চরম শিক্ষা দেওয়ার। স্যার, আমি এবার দেখি এই টিমের সাথে কাকে রাখা যায়। বলেই বেরিয়ে আসলাম। সত্যি বলেছে মা যে ওর ভিতরে একটা লুকানো প্রতিভা রয়েছে। আমি যা সন্দেহ করেছিলাম তাই ও 2 দিনের ভিতর ধরে ফেললো। দেখি ও কি করছে। বলেই সিসিটিভি ফুটেজ চেক করছি। ইস, চুলগুলো কি সুন্দর করে উড়াচ্ছে। অবাধ্য চুলগুলো বারবার ঠিক করছে, তবু উঠছে। আসলেই কালো বর্ণের মানুষের চোখ প্রচুর পরিমাণে মায়া থাকে। একে কালো শাড়ি পরছে, তাতে যেন কালো পরি লাগছে। আমি যদি জীবনানন্দ হতাম, বলতাম 1000 বছর ধরে যে পথে গেছি আমি, সে পথে তো কাটাই ভরা সুখ দেখিনি আমি। এমন এক সুখ নিয়ে এলো আমার কালো কুমারী। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চোখ তার অন্ধকার হরিণীর ন্যায়। কিন্তু না, আমি জীবনানন্দ নই, তাই দিতে পারলাম না কাব্যিকতা। এমন সময় মেয়েলি কণ্ঠ দিয়ে ঘোর গেল ভেঙে। আসবো স্যার? জি আসুন, বলুন কি জন্য এসেছেন? স্যার, আমি 4 জনের তালিকা দিলাম, আর টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার আছে। সময় হয়ে গেছে, খেয়ে নেন। আচ্ছা, আমি খেয়ে নেব, যাও খেয়ে নাও। আচ্ছা, আয়াজ তাকে শাস্তি দেওয়া যায় কিভাবে? আইডিয়া পেয়েছি। তবে স্যারের সাথে কি আলোচনা করব? না থাক, কলম কামড়ে আবার গভীর চিন্তায় ব্যাকুল হয়ে গেলাম। আইডিয়াটা কাজে লাগাবো কেমন করে? লক্ষ্য যখন স্থির করেছি, পেছনে যাওয়া যাবে না। এই মেয়েটা এত কি চিন্তা করছে? দেখো, চুলগুলো আবারও উঠছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ও কি বুঝতে পারছে না? বিকেলে উফ, অফিসের কাজ কি বিরক্তিকর ব্যাপার। কিচ্ছু ভালো লাগছে না। অফিসের সময় শেষ, যাওয়ার জন্য প্রস্তুতি নেই। বলেই সব কাজ শেষ করে সাবিতের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার আসবো? জি আসুন। কি হয়েছে? স্যার, অফিসের সময় শেষ, বাড়ি যাবেন না?
যাও রেডি হও, একসাথে ফিরবো বাড়ি। না স্যার, আমি যেতে পারবো, সমস্যা হবে না। যার জীবন জটিলতা দিয়ে ভর্তি তার আবার বিপদ। আমি শুধু বলিনি, অর্ডার করেছি। যাও তাড়াতাড়ি আসো। এই মেয়েটা এমন কেন? ও কি আমায় চিনতে পারেনি? ও কি বুঝতে পারছে না আমি ওর চকলেট, যার হাত থেকে চকলেট না খেলে পেট ভরতো না? স্যার, আমার দিকে না তাকিয়ে সামনে তাকান। আমি অকালে মরতে চাই না। ইস, আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পরে তারা বাড়ি এসে পৌঁছায়। দুজনে নেমে চলে যায়। আদ্রতা রান্না করে সবাইকে খাইয়ে ও খেয়ে নেয়। তারপর সে রুমে চলে যায়, গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হয়তো আজও একটা নির্ঘুম রাত কাটবে। আমি বুঝতে পারছি যে আদনানি ওই সাবিত। আমি চিনতে ভুল করি না চকলেট, আর অবেলায় ঠকতে চাই না। সাবিত, তুমি সেই ছোটবেলায় ফুলচুরির ছবি এখনো রেখে দিয়েছো নিজের স্মৃতি করে। কেন এখনো লুকিয়ে রেখেছো সঙ্গোপনে? সত্যি কিছু স্মৃতি অমলিন, যার আকাঙ্ক্ষায় বাঁচার অনুপ্রেরণা জাগে। জাগে, আমি সেটা ভেবে কি লাভ? আমি তো এখন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। কিছু স্মৃতি না হয় স্মৃতির পাতায় পাতায় বিচরণ করুক। জানো তো চকলেট, তুমি যেদিন রাগ করে চলে এসেছিলে সেদিন থেকে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। পাছে লোকে যদি বলে খুব সুন্দর হয়েছে অঙ্কনটা, সেটা তো প্রথম তোমার মুখ থেকে শোনা হবে না। সেদিন থেকে কালো মেয়েটা আর সাদা কিছু শরীরে দেয়নি। পাছে লোকে যদি বলে খুব বাজে লাগছে, আমার যা কিছু শোনার অভ্যাস ছিল তা তো তোমার মুখ থেকে। ভাবনার জগৎ থেকে বের হতে হলো দরজায় কড়া নাড়তে। দরজা খুলে দেখি তিশান মা মা বলে জড়িয়ে ধরলো। সাবিতকে বলল, পাপা, আমি মায়ের কোলে ঘুমাবো। মা আজ আমাকে কবিতা বলবে, তাই না মা? হ্যাঁ তিশান বাবু শোনা, আজ আমরা কবিতা কবিতা খেলবো বলেই দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা, এই মেয়েটা এমন কেন? একটুখানি কথা বললে কি হয়? ও কি বোঝে না ওর বিরহ বেদনা আজও বয়ে ঘুরছি নিভৃতে, যা রয়েছে মনের অনন্তপুরে? আচ্ছা, ও এখন এতটাই বদলে গেছে, নিজের থেকে নিজেকেই লুকোতে চায়। আচ্ছা, ওর ঘাড়ের উপর একটা দাগ দেখা যায়। যদিও কালো ভালোবাসি, তো তাই তার জন্য সব দিক দেখতেই হয়। আচ্ছা, সেদিন হাসপাতাল থেকে যে বের হয়েছিল, সেদিন যদি আমি না দেখতাম তাহলে কি হতো? আমার কালো কুমারীকে তো আমি এক দেখায় চিনতে পেরেছিলাম। হাসপাতালে কোলে করে নিয়ে গেছি। ডাক্তার যখন বলে সুস্থ আছে, আমি আমার দেহে প্রাণ পেয়েছি, সঙ্গে নিয়ে চলে এসেছি আমার নীড়ে। ভুল করে জবে ছেড়ে চলে গেলে আমায় একা করে হরেক রঙের পেলাম তারে আমার আপন নীড়ে। আদ্রতা, তোমায় আর হারাতে দেব না। তোমাকে পেতে মরতে হয়েছে আমার বাবাকে, শুধু আয়াজ নয়, শাস্তি পেতে হবে তোমার ভাই আহানকেও। তুমি সেই প্রতিশোধ। আর মাত্র কয়েকটা দিন পর তুমি হবে আমার হৃদয় রাজ্যের রানী। পরের দিন অফিসে যেন তাণ্ডব চলছে। আদ্রতা চালাচ্ছে সেই তাণ্ডব। ম্যানেজার জানতে চাচ্ছে পরের প্রজেক্ট সম্পর্কে। যে পণ্যের মূল্য 500 টাকায় বিক্রি হয়, সেটা আদ্রতা 300 টাকায় শোনায়। কারণ এই টাকায় বিক্রি করলে আয়াজের লস হবে। এটা দিয়ে না হয় শুরু হোক। একটু পর আদ্রতার ডাক পড়ে সাবিতের কেবিনে। সাবিত বাইরের সব কথা শুনে নিয়েছে। আদ্রতা আসার পর সাবিত বলল, তুমিও যাচ্ছ, তবে ছদ্মবেশে? আদ্রতা সাবিতের পাশে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো করে দিয়ে। মুখে মাস্ক পরে আছে, যেন আয়াজ চিনতে না পারে। এই ডিলটায় আয়াজ চলে আসে, ও জিতে যায়। সাবিত কংগ্রেস জানিয়ে বেরিয়ে যায়। আদ্রতা মুচকি এসে বেরিয়ে আসে, মনে মনে বলে যে আজ আজ থেকে আমি তোমার রাতের ঘুম হারাম করে দিব। সবে কলির সন্ধ্যা বেলায় শুরু করলাম। একে একে শাস্তি দেব সবাইকে। অরূপকে শাস্তির প্রকৃতি দেবে। হয়তো বিস্ময় জ্বালায় দগ্ধ হবে প্রতিনিয়ত। রাতের বেলা খাবার টেবিলে মাকে বললাম, মা তোমার বয়স হয়ে যাচ্ছে, আর কত করবে? ছেলের বউ নিয়ে আসো। ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে। সাবিত বলল,